হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। নাও ইউ সি মি এই মুভিটার আগের দুইটা পার্ট যারা দেখেছেন তারা তো ভালো করেই জানেন এই মুভিটা কিরকম হাইপ ক্রিয়েট করেছিল। যেখানে আমরা 4 হর্সম্যানকে পেয়েছিলাম যারা অনেক স্মার্ট এবং হাইটেক ম্যাজিকের একটা টিম, যারা কিনা ম্যাজিক শো এর আড়ালে ধনী এবং দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। বলা চলে এরা হলো স্মার্ট দুনিয়ার রবিনহুড। তো এবার পার্ট 3-তে 4 হর্সম্যানরা আবারও নতুন নতুন ম্যাজিক এবং চুরির নতুন টেকনিক নিয়ে ফিরে এসেছে। কিন্তু এবার তারা কি চুরির টার্গেট করেছে জানতে হলে চলুন দেখে নেই সদ্য রিলিজ হওয়া নাও ইউ সি মি 3 এর এক্সপ্লানেশন। তবে এরকম একটা এক্সপ্লানেশনে মিনিমাম 10,000 লাইক তো আশা করতেই পারি। মুভির শুরুতে নিউ ইয়র্কের একটা শহর দেখা যায়, যেখানে একটা স্টেজে ম্যাজিক শো করছিল 4 হর্সম্যান, অর্থাৎ ড্যানি, ম্যারিড, জ্যাক এবং হেনলি। প্রায় 10 বছর পরে আবারও 4 হর্সম্যান স্টেজ পারফর্ম করছে, এই জন্য দর্শকদের ভেতরে পুরাই নস্টালজিয়া ফিল কাজ করছিল। আবার এই 4 জনের এন্ট্রি নেওয়ার লেভেলও ছিল সেই রকম। তারা 4 জন 4টা পজিশনে গায়েবী অবস্থা থেকে হঠাৎ দৃশ্যমান হয়। এরপরে স্টেজে ওঠার পরে তারা দর্শকদের ভেতর থেকে কার্ডের মাধ্যমে র্যান্ডমলি একটা ছেলেকে চুজ করে। ছেলেটা স্টেজে ওঠার পরে ম্যারিড নিজের হিপনোটাইজ পাওয়ার দিয়ে তাকে হিপনোটাইজড করে ফেলে। এরপরে তারা একে একে 4 জনই পজেসড হয়ে ছেলেটার ভেতরে ঢুকে যায়। এই দৃশ্য দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। এরপরে ছেলেটার আচরণ, কথার টোন একদম ড্যানির মতো হয়ে যায়। সবার মনে হচ্ছিল ছেলেটার মধ্যে স্বয়ং ড্যানি কথা বলছে। এরপরে আবার তার আচরণ চেঞ্জ হয়ে ম্যারিটের মতো হয়ে যায়। আপনারা যারা আমাদের আগের এক্সপ্লেনেশন দুটা দেখেছেন তারা তো জানেনই ম্যারিটের মাঝে অন্যের মাইন্ড পড়ার ক্ষমতা আছে। তাই ছেলেটা ম্যারিটের মতো করে বলে, আমার মনে হচ্ছে এখানে কোনো একজন ম্যাজিক দেখার জন্য আসেনি, অন্য কোনো কারণে এসেছে। এই বলে সে জানতে চায় দর্শকদের ভেতরে ব্রেড নামের কেউ আছে কিনা। তখন ভিড়ের ভেতর থেকে একজন হাত তুলে বলে, মামুর বেটা, আমি ব্রেড। উত্তেজনা পুরো টান টান। এরপরে ছেলেটা ব্রেডকে বলে, তুমি এবং তোমার বন্ধুরা ক্যাম্প হপার নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলেছিলে, আর এটার মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর টাকা হাতিয়ে নিয়েছো। ছেলেটা এরকম আরো দু একটা তথ্য দেয় যা শুনে ব্রেডের মাথা এলোমেলো হয়ে যায়, কারণ এই তথ্যগুলো তার ফোনে থাকা অ্যাকাউন্টে লগ ইন না করলে কারো পক্ষেই জানা সম্ভব না। ব্রেড তাই দ্রুত নিজের পকেটে ফোনটা চেক করে, কিন্তু ফোন তার পকেটে ছিল না। এদিকে ছেলেটা এবার জ্যাকের ক্যারেক্টারে শিফট করে ম্যাজিকের মাধ্যমে ব্রেড এবং তার বন্ধুদের ফোন নিজের হাতে নিয়ে নিয়েছিল। আর সব শেষে ছেলেটার মাঝে হেনলির ক্যারেক্টার দেখা যায়। সে ইলিউশন ক্রিয়েট করে কয়েক মুহূর্তের জন্য শূন্যে ভেসে উঠে। এরপর তার শরীর থেকে 4 জনই বেরিয়ে আসে। কিন্তু এগুলো ছিল সাধারণ ব্যাপার। 4 হর্সম্যানের আসল ম্যাজিক তো তখনও বাকি। তারা দর্শকদের বলে তাদের হাতে থাকা কার্ডে যেন তারা ড্রিঙ্কস ঢালে। এই ড্রিঙ্কস ঢালার পরে সবার কার্ডে 12টা করে ইউনিক ওয়ার্ড দেখা যায়। তারা জানায় এগুলো ব্রেটের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড। আসলে এই শোয়ের সবাই প্রায় ব্রেটের ক্রিপ্টোকারেন্সিতে টাকা রেখেছিল, আর ব্রেট সবার টাকাই চুরি করেছিল। এই জন্য 4 হর্সম্যান ব্রেটের ওয়ালেট পাবলিক করে দেয়। এতে সবার চুরি যাওয়ার টাকা নিজেদের অ্যাকাউন্টে রিডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপরে শো শেষ করার ঘোষণা দিতেই দর্শকরা আনন্দে বেরিয়ে যায়। শুধু ব্রেড রাগে আগুন হয়ে ওদেরকে মারতে স্টেজে ছুটে যায়, কিন্তু স্টেজে উঠে দেখে এতক্ষণ যা হচ্ছিল সবই ইলুশন। এখানে ফিজিক্যালি ওরা কেউই নেই, বরং এগুলো হলো গ্রাফিক প্রজেকশন। মানে 3D ভিজুয়ালের মাধ্যমে এতক্ষণ ড্যানি, ম্যারিড, জ্যাক এবং হেনলিকে দেখানো হচ্ছিল আর কি। এখন প্রশ্ন হলো, তাহলে 4 হর্সম্যানের নামে এই কাজটা কারা করলো? আসলে এই কাজটা করেছে 3 বন্ধু, চার্লি, বস্কো এবং জুন। এরা মূলত 4 হর্সম্যানের ফ্যান ছিল, এই জন্যই তাদের টেকনিক ফলো করে তারা গরিবদের প্রাপ্য টাকা পাইয়ে দিচ্ছে। যাই হোক, চার্লি, বস্কো এবং জুন নিজেদের আস্তানায় ফেরার পরে দেখে রুমের প্রজেক্টরে ড্যানির 3D ভিজুয়াল শো করছে। তাই চার্লি প্রজেক্টরটা বন্ধ করে দেয়, কিন্তু দেখা যায় তবুও ড্যানির ভিজুয়াল যাচ্ছে না। তারপরে তারা দেখে এখানে সত্যি সত্যি ড্যানি দাঁড়িয়ে আছে। ড্যানিকে দেখে তারা বিশ্বাসই করতে পারছিল না যে সে এখানে এসেছে। ড্যানি প্রথমে চ্যাট জিপিটির মতো করে এই 3 জনের পুরো বায়োগ্রাফি বলে দেয়, অর্থাৎ ড্যানি বোঝায় সে এদের ব্যাপারে সবকিছুই জানে। তারপরে তাদেরকে আই কমিউনিটির কার্ড দিয়ে বলে তাদেরকে একটা বড় মিশনের জন্য চুজ করা হয়েছে, আর আই কমিউনিটি থেকেই ড্যানির কাছে প্ল্যানিং সহ কার্ডটা পাঠানো হয়েছে, যাতে সে আই কমিউনিটির হয়ে এদেরকে কাজ করার ইনভাইটেশন জানায়। যদিও বস্কো ড্যানির সাথে কাজ করতে রাজি হচ্ছিল না, তবে চার্লি এবং জুন তাকে বোঝায় ড্যানি লিজেন্ডারি ম্যাজিশিয়ান। তারা এসব ক্রিপ্টোকারেন্সির টুকটাক টাকার মামলা আর কতদিন সামলাবে? ড্যানির সাথে গেলে তারা আরো বড় কিছু করতে পারবে। এইসব কিছু শুনে এবার বস্কো রাজি হয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে সাউথ আফ্রিকায় চলে যায়।
যেখানে ভেরোনিকা নামের এক ডায়মন্ড কুইন একটা হীরার খনিতে শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিল। তাদের পটানোর চেষ্টা করছিল যাতে আরও বেশি করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে বেশি ইনকাম করতে পারে। এরপরে ভেরোনিকা তার ডায়মন্ড কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে মিটিংয়ে বসে। ভেরোনিকা বিভিন্ন কোয়ালিটির ডায়মন্ড দেখিয়ে সেগুলোর নতুন প্রাইস ঠিক করছিল। ভেরোনিকা কোম্পানির হাই মার্কেট ভ্যালুর সুযোগ নিয়ে ডায়মন্ডের দাম স্বাভাবিকের চেয়েও অনেক বেশি রাখতে চাইছিল। এতে কোম্পানির একজন সিনিয়র স্টাফ উইলিয়াম দ্বিমত করে। এই লোকটা ভেরোনিকার বাবার আমল থেকে কোম্পানির সাথে জুড়ে আছে, তবে ভেরোনিকা এসব ওল্ড মাইন্ডের লোকদের তেমন পছন্দ করে না। সে উইলিয়ামকে অন্যভাবে ডিল করার সিদ্ধান্ত নেয়। সে প্রায় $3 মিলিয়ন মূল্যের 35 ক্যারেটের একটা ডায়মন্ড হাতে নেয়। এরপরে উইলিয়ামের কাছে গিয়ে তার মুখটা খুলতে বলে এবং ডায়মন্ডটা তার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপরে বলে উইলিয়াম যদি এখন ডায়মন্ডটা গিলে নেয় তাহলে ডায়মন্ডটা গলায় আটকে গিয়ে সে ডাক্তার আসার পূর্বেই মারা যাবে। তাই বলা চলে এখন ডায়মন্ডটা তার কাছে প্রাইসলেস হয়ে গেল। ভেরোনিকা ঠিক এভাবেই ডায়মন্ডের মূল্য নির্ধারণ করতে চাইছিল। সে ইউনিক ক্লায়েন্টদের কাছে ডায়মন্ডের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেবে যাতে তারা বাধ্য হয়ে ডায়মন্ডগুলো কেনে। যাই হোক, এদিকে ড্যানি, চার্লি, বস্কো এবং জুনকে নিয়ে কিন্তু ভেরোনিকারই সর্বনাশের প্ল্যান করছিল। ড্যানি তাদেরকে বেলজিয়ামে নিয়ে আসে। এরপরে ম্যাগাজিন খুলে একটা ডায়মন্ডের ফটো দেখিয়ে বলে ভেরোনিকাদের একটা পারিবারিক ডায়মন্ড আছে যেটার নাম হলো হার্ট ডায়মন্ড। এটা পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ডের ভেতরে একটা। এটাকে রাখা হয়েছে আরব মরুভূমির নিচে খুবই সিকিউর একটা আন্ডারগ্রাউন্ড ভল্টে। সেখানে শুধুমাত্র সিলেক্টেড কয়েকজন স্টাফই যেতে পারে। ভল্টে যাবার জন্য শুধুমাত্র একটা এলিভেটর আছে। এছাড়া ভল্টে ঢুকতে তাদের বায়োমেট্রিক সেন্সর পার করা লাগে। তাছাড়া সেখানে হাইলি ট্রেন্ড গার্ডদের পাহারায় রাখা আছে। তাই সেখানে গিয়ে ডায়মন্ড চুরি করে আনা প্রায় অসম্ভব। তবে আনন্দের ব্যাপার হলো ভেরোনিকা একটা অকশনে এক্সিবিশনের জন্য হার্ট ডায়মন্ডটা বেলজিয়ামে নিয়ে আসছে। ইতিহাসে এই প্রথমবার ডায়মন্ডটা অন্য কোনো দেশে এক্সিবিশনের জন্য নিয়ে আসা হচ্ছে। তাই তাদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে ডায়মন্ডটা ভেরোনিকার কাছ থেকে চুরি করে নিতে হবে। এখন কথা হলো তারা ভেরোনিকার কাছ থেকে ডায়মন্ডটা কেন চুরি করবে? এই প্রশ্নের উত্তরে ড্যানি জানায় ভেরোনিকা এবং তার বাবা মিলে দীর্ঘদিন ধরে হাই প্রাইসে অস্ত্রের ডিলার এবং চোরাচালানকারীদের কাছে ডায়মন্ড বেচাকেনা করে আসছে, আর এভাবেই ওদের কালো টাকা সাদা করে দিচ্ছে, যার কুফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই জন্য ভেরোনিকাকে শিক্ষা দিতেই তাদের এই কাজটা করতে হবে। সব শুনে এবার তিনজনই ড্যানির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে ভেরোনিকা অকশনের জন্য রেডি হচ্ছিল। এ সময় তার কাছে একটা আননোন নম্বর থেকে কল আসে। ফোনের ওপাশের লোকটা ভেরোনিকাকে থ্রেট দিয়ে বলে ভেরোনিকা নাকি 15 বছর আগে কাউকে খুন করেছে। তার বাবা যে জিনিসটা সবচেয়ে ভালোবাসতো ভেরোনিকা সেই জিনিসটাই কেড়ে নিয়েছে। এই জন্য সে ভেরোনিকাকে থ্রেট দিয়ে বলে হয় ভেরোনিকা থেকে হার্ট ডায়মন্ডটা দিয়ে দেবে, অন্যথায় সে ডায়মন্ডটা ছিনিয়ে নেবে। পাশাপাশি ভেরোনিকার অপরাধের কথাটাও এক্সপোজ করে দেবে। ভেরোনিকা তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফোনটা কেটে দেয়। তবে সে ভেতরে ভেতরে খুবই টেনশন করছিল, কারণ অতীতে সে সত্যিই এই ধরনের একটা অপরাধ করেছিল। এদিকে এয়ারপোর্টে ভেরোনিকার ড্রাইভারকে দেখা যায় সে প্লেকার্ড হাতে মার্ক নামের এক ফটোগ্রাফারকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। এই মার্কই আজ রাতে অকশনে ভেরোনিকা এবং ডায়মন্ডের ফটো তুলবে। এই জন্য জুনরা প্রথমে মার্ককে টার্গেট করে। জুন ড্রাইভারের সাথে ধাক্কা খাওয়ার অজুহাতে তার হাতের প্লেকার্ডটা বদলে নেয়। এই প্লেকার্ডে মার্কের নাম লেখা ছিল। এরপরে জুন প্লেকার্ডটা চার্লি এবং বস্কোর হাতে তুলে দেয়। এই দুজনই সেখানে ড্রাইভার এবং ভেরোনিকার পিয়ের ছদ্মবেশে দাঁড়িয়েছিল। একটু পরে মার্ক এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে বস্কোর হাতে তার নাম লেখা প্লেকার্ড দেখে তার সাথেই চলে যায়। আর ভেরোনিকার আসল ড্রাইভার বেচারা মার্কের আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই থাকে। তো এরপরে তারা মার্ককে সরিয়ে দেয় এবং বস্কো মার্কের ছদ্মবেশ নিয়ে ফটোগ্রাফার হিসেবে অকশনে যায়। সেখানে আগে থেকেই ড্যানি উপস্থিত ছিল। এছাড়া তারা ভেরোনিকার মেকআপ আর্টিস্টকেও সরিয়ে দিয়েছিল এবং জুন মেকআপ আর্টিস্ট সেজে অকশনে গিয়েছিল। আর ড্রাইভারের বেশ ধরে চার্লিও সেখানেই উপস্থিত ছিল। একটু পরে ফটোশুটের জন্য ভেরোনিকা রেডি হয়। জুন তাকে মেকআপ করিয়ে রেডি করিয়ে দেয়। ভেরোনিকা যেহেতু আগে কখনো মার্ককে দেখেনি, তাই বস্কোকেই সে মার্ক বলে বিশ্বাস করে নেয়। সব রেডি হওয়ার পরে ভেরোনিকা হার্ট ডায়মন্ডের কাছে দাঁড়ায় এবং বস্কো তার ফটোশুট শুরু করে। কিন্তু ডায়মন্ডটা কাচের ভল্টের ভেতরে রাখা ছিল, তাই সেটা বাইরে আনার জন্য বস্কো বলে কাচের কারণে আলোর রিফ্লেকশন বেশি হচ্ছে, তাই ফটো খারাপ হচ্ছে। আসলে মেয়েরা যত রিস্কি পরিস্থিতিতেই হোক ফটো খারাপ হবে এই ব্যাপারটা মানতেই পারে না। তাই রিস্ক নিয়ে ভেরোনিকা ডায়মন্ড বের করে হাতের উপরে ধরে। বস্কো অনবরত ফটো ক্লিক করে ভেরোনিকার ফোকাস তার দিকে ধরে রাখে। আর এই সুযোগে জুন মেকআপের অজুহাতে ভেরোনিকার কাছে এগিয়ে যায় যাতে সে তার হাত থেকে ডায়মন্ডটা বদলে নিতে পারে। কিন্তু একদম লাস্ট মুহূর্তে এসে ভেরোনিকার বডিগার্ড জুনকে আটকে দেয়।
এরপরে ফটো সেশন শেষ করে ডায়মন্ডটা আবারও ভল্টে রাখা হয় এবং ভেরোনিকা সেটা নিয়ে এক্সিবিশন রুমে চলে যায়, যার ফলে জুনের চুরির চেষ্টা এই পর্যায়ে ব্যর্থ হয়ে যায়। তবে তারা কিন্তু এখানেই থেমে থাকে না। তিনজনই নিজেদের কস্টিউম খুলে ফেলে এবং তারাও এক্সিবিশন রুমে যায়। ততক্ষণে ভেরোনিকা ডায়মন্ডের প্রদর্শনী শুরু করে দিয়েছিল। সেখানে গিয়ে বস্কো অকারণে ঝামেলা শুরু করে দেয়, ফলে সবার নজর তার দিকে ঘুরে যায়। গার্ডরা বস্কোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সেখানে ড্যানি চলে আসে। ড্যানি নিজের পরিচয় দিয়ে বলে, আমি 4 হর্সম্যানের ড্যানি। এখন আমি হার্ড ডায়মন্ড দিয়ে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। কাচের ভল্টের ভেতরে থাকা ডায়মন্ডটা এখনই আমার হাতে চলে আসবে। ড্যানির কথা শুনে ভেরোনিকা তাচ্ছিল্য করে একটা হাসি দেয়। ঠিক তখনই ড্যানি হাতের ইশারায় ভল্টের গ্লাস নামিয়ে ফেলে। এটা দেখে ভেরোনিকা দ্রুত ডায়মন্ডটা নিজের হাতে তুলে নেয়, কিন্তু এটা ফেক ডায়মন্ড ছিল। ভেরোনিকার হাত থেকে ফেক ডায়মন্ডটা ব্লাস্ট করে। তখন ড্যানি আসল ডায়মন্ডটা হাতে তুলে বলে, অরিজিনালটা এখন তার হাতে আছে। ভেরোনিকা তখন গার্ডদেরকে দ্রুত ডায়মন্ডটা উদ্ধার করার নির্দেশ দিলে গার্ডরা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর তখন তাদেরকে ব্যাকআপ দিতে আসল 4 হর্সম্যানের জ্যাক চলে আসে। তারা নিজেদের ম্যাজিক্যাল স্কিল ইউজ করে গার্ডদের ছেঁড়াবেড়া অবস্থা করে দেয়। এরপরে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালানোর সময়ে গার্ডরা তাদের তাড়া করে। তখন আবারও 4 হর্সম্যানের আরেক সদস্য হেনলি চলে আসে এবং তাদেরকে ব্যাকআপ দেয়। হেনলি জানায় ওদের মতো তার কাছেও আই কমিউনিটির ইনভাইটেশন কার্ড এসেছিল। তো তারা এরপরে ছাদে চলে যায়, কিন্তু সেখানেও গার্ডরা চলে আসে। তাই এবার গার্ডদের চোখ ফাঁকি দিতে চলে আসে 4 হর্সম্যানের লাস্ট সদস্য দ্য হিপনোটাইজ মাস্টার ম্যারিট। ম্যারিট ইলিউশন ক্রিয়েট করে একটা কাগজের হেলিকপ্টারকে অরিজিনাল ভাবে দেখায়। এতে গার্ডদের সাময়িক ইলিউশন হয় আর তারা ভাবে ওরা আসল হেলিকপ্টারে উঠে পালিয়ে যাচ্ছে। তবে অ্যাকচুয়ালি তারা এই সুযোগে দড়ি বেয়ে বিল্ডিং থেকে পালিয়ে যায়। সেই সাথে তাদের চুরিটাও সফল হয়। কিন্তু ওরা চুরিটা আসলে করলো কিভাবে, এটা ভেবেই ভেরোনিকা আর তার বডিগার্ডদের মাথা খারাপ হয়ে যায়। কারণ পুরোটা সময় ডায়মন্ড তো ভেরোনিকার হাতেই ছিল। আসলে তখন ফটোশুটের সময়ে জুন ভেরোনিকাকে যখন মেকআপ করাতে যাচ্ছিল, তখন ভেরোনিকার বডিগার্ড তাকে আটকাতে যায়। এ সময় ভল্টের পাশেই চার্লি দাঁড়িয়েছিল, আর গার্ডের মনোযোগ জুনের দিকে ঘুরে গেলে এক মুহূর্তের ভেতরেই চার্লি ভল্টের কেসটা ঘুরিয়ে দিয়েছিল। কারণ এক্সিবিশনের কেসে পাশাপাশি কয়েকটা লেয়ার ছিল, এরই মধ্যে একটা চার্লি ঘুরিয়ে দিয়েছিল। ফলে ভেরোনিকা শুট শেষে যেই কেসটাতে ডায়মন্ড রেখেছিল সেই কেসটা আর লক করা হয়নি, কারণ ওরা তো আর জানতো না যে ওরা ভুল কেসে ডায়মন্ড রেখেছে। তো আফটার দ্যাট এক্সিবিশন রুমে বস্কো যখন ঝামেলা শুরু করে, তখন সবার নজর তার দিকে ঘুরে যায়। চার্লি তখনও সেখানে ওয়েটারের ছদ্মবেশেই দাঁড়িয়েছিল, আর যেই কেসে ডায়মন্ডটা রাখা আছে চার্লির কাছে সেই কেসটার রিমোট ছিল। তাই সবার মনোযোগ বস্কোর দিকে থাকায় চার্লি রিমোট প্রেস করে কেসটা তুলে ফেলে। তখন জুন ইজিলি ডায়মন্ডটা চুরি করে নেয়। এরপরে সে মেঝে দিয়ে গড়িয়ে চার্লির কাছে ডায়মন্ডটা পাস করে দেয়। এ সময় চার্লির পেছন দিয়েই ড্যানি যাচ্ছিল, তাই চার্লি ড্যানির হাতে ডায়মন্ডটা দিয়ে দেয়। আর এভাবেই মূলত তারা সেকেন্ড চেষ্টাতেই ডায়মন্ডটা চুরি করে নেয়। এই পুরো প্রসেসটা বুঝতে একটু কষ্ট হলেও যখন আপনি মূল মুভিটা দেখবেন তখন খুবই অসাধারণ লাগবে। যাই হোক, এদিকে সব ম্যাজিশিয়ানরা একটা বোটে করে পালিয়ে নিরাপদ দূরত্বে চলে আসে। টিমের ভেতরে নতুন 3 জন মানে চার্লি, বস্কো এবং জুনকে দেখে ম্যারিট জিজ্ঞেস করে এরা কারা, কোত্থেকে এলো এরা। ড্যানি তখন পরিচয় করিয়ে দেয় এরা অনেক দিন ধরে আমাদের ডিপ ফেস ইউজ করে আমাদের মতোই ম্যাজিক শো করে বেড়াচ্ছে। এটা শুনে হেনলি আটকে উঠে, কারণ এদের উল্টাপাল্টা কাজের জন্য পুলিশ একবার হেনলির বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। তবে আই কমিউনিটি থেকে তাদের সবাইকেই কেন ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছিল এটা তারা বুঝতে পারছিল না। তারা 4 জনে একটা সময় দুনিয়া কাঁপিয়ে বেরিয়েছে, কিন্তু এখন তাদের টিমটা ভেঙে গিয়েছে। চার্লিরা তখন জানতে চায় ওদের টিমটা ভেঙে গেল কেন। ম্যারিট জানায় আই কমিউনিটি থেকে তাদেরকে একবার কাজ দেওয়া হয়েছিল রাশিয়ান একজন অস্ত্র ব্যবসায়ীকে এক্সপোজ করতে হবে। সেই কাজটা করতে গিয়ে তারা সামান্য ভুল করে ফেলে, যার কারণে তাদের সহযোগী এফবিআই এজেন্ট ডেইলানকে রাশিয়ানরা ধরে ফেলে। এরপর থেকে ডেইলান এখন পর্যন্ত রাশিয়ান কারাগারের অন্ধকার জগতে জীবন কাটাচ্ছে। আর সেই অপরাধবোধ থেকেই মূলত তাদের টিমটা ছন্নছাড়া হয়ে গিয়েছে। তারা আর মুভ অন করতে পারেনি। কিন্তু আবারও আই কমিউনিটি তাদের সবাইকে একসাথে ডেকেছে, তার মানে নিশ্চয়ই ওদের বড় কোনো প্ল্যান আছে। কথার ফাঁকে চার্লি তাদের ইনভাইটেশন কার্ডটা নোটিস করে। সে সবার কার্ড এক জায়গায় করে দেখে কার্ডগুলো মিলিয়ে একটা ম্যাপ তৈরি হয়েছে, আর ম্যাপের লোকেশন হলো ফ্রান্সে। অর্থাৎ তাদেরকে ফ্রান্সের ওই লোকেশনে যাওয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো তারা ম্যাপ অনুযায়ী লোকেশনে গিয়ে দেখে এটা একটা প্রাসাদ। তবে প্রাসাদের গেটটা খুবই অদ্ভুত। তারা প্রথমে বুঝতে পারছিল না কিভাবে দরজাটা খুলবে। তবে জুন যে কোনো ধরনের লক খুলতে পারত, তাই সে বুঝে যায় এই দরজার লক পাজল সলভ করে খুলতে হবে। সে ইজিলি পাজলটা ডিকোড করে দরজা খুলে ফেলে।
বাড়ির ভেতরে অ্যান্টিক সব ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা ছিল। এর মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট তো তারা চোখেও দেখেনি। বাড়ির ভেতরে একটা বইয়ের আলমারি ছিল। তাদের ধারণা এই আলমারিটার পেছনে সিক্রেট চেম্বার আছে। চার্লি তখন টেবিলে একটা শোপিস দেখতে পায়, যেটার উপরে লুডোর ডাইস রাখা ছিল, আর পাশেই নিচে একটা বল রাখা ছিল। চার্লি ডাইসটা সরিয়ে বলটা রাখতেই আলমারির কয়েকটা বই বেরিয়ে আসে। চার্লি বইয়ের সংখ্যা ক্যালকুলেট করে একটা সংখ্যা পায়, যেটা একটা বইয়ের সাথে মিলে যায়। সে আলমারি থেকে সেই বইটা বের করতেই আলমারিতে থাকা সিক্রেট চেম্বারের দরজা খুলে যায়, আর ভেতরে আগে থেকেই আই কমিউনিটির প্রাক্তন লিডার ব্র্যাডলি তাদের জন্য অপেক্ষা করছিল। ব্র্যাডলিকে দেখতে পেয়ে তারা খুবই খুশি হয়। জ্যাক ভাবে ব্র্যাডলি তাদেরকে ইনভাইটেশন কার্ডগুলো পাঠিয়ে এখানে ডেকে এনেছে, তবে ব্র্যাডলি জানায় সে কার্ডগুলো পাঠায়নি, বরং তাকেও একটা কার্ড পাঠিয়ে এখানে ডেকে আনা হয়েছে। কয়েক সপ্তাহ আগে তাকে একটা কার্ড পাঠিয়ে এই প্রাসাদের ব্যাপারে এবং প্রাসাদে কারা আসবে এই ব্যাপারে জানানো হয়েছিল। 1943 সালের দিকে এই প্রাসাদটা স্পেশালি ম্যাজিশিয়ানদের জন্য বানানো হয়েছিল, যারা নাজি বাহিনীকে বিভিন্নভাবে হেল্প করত। কিন্তু আই কমিউনিটি তাদের এখানে কেন ডাকলো বা তাদের কাছে এক্স্যাক্টলি কি চায় এটা সে জানে না। সে শুধু এটুকুই জানায় আই কমিউনিটি তাদের কাছে যেটা চায় সেটাই প্রাসাদের ভেতরে আছে, তাদেরকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে। যাই হোক, এদিকে ভেরোনিকাকে দেখা যায় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে ডায়মন্ড চুরির ব্যাপারে প্রশ্ন করছিল। ভেরোনিকা সাক্ষাৎকারে বলে চোরদেরকে শীঘ্রই খুঁজে বের করা হবে এবং ওদেরকে চরম মূল্য দিতে হবে। এই বলে সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলে যায়। তখনই আবার তার কাছে আননোন নাম্বার থেকে সেই লোকটার কল আসে। ভেরোনিকা প্রথমে তাকে দোষ দিয়ে বলে সেই নিশ্চয়ই ডায়মন্ডটা চুরি করিয়েছে, তবে লোকটা জানায় সে চুরি করার হলে ভেরোনিকাকে অ্যালার্ট করতো না। লোকটা উল্টো থ্রেট দিয়ে বলে ভেরোনিকা যেন দ্রুত ডায়মন্ডটা উদ্ধার করে তার হাতে তুলে দেয়, না হলে সে ভেরোনিকার বিরুদ্ধে থাকা সব প্রমাণ এক্সপোজ করে দেবে। সে 1 সপ্তাহের ভেতরে ভেরোনিকাকে ডায়মন্ড নিয়ে আবুধাবিতে চলে আসতে বলে, আর সেখানেই তারা মিট করবে। অন্যদিকে তখন ম্যাজিশিয়ানদের দেখা যায় ওরা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে সেই প্রাসাদে খোঁজাখুঁজি করছিল। ড্যানি আর জ্যাক একটা রুমে গিয়ে দেখে রুমটা উল্টো হয়ে আছে, তবে দেয়ালে একটা ফটো ছিল। ফটোটা ঘোরানোর সাথে সাথে রুমটা সোজা বা উল্টা হচ্ছিল। ম্যারিট একটা রুমে ঢুকে দেখে এই রুমটা গোলকধাঁধার মতো। এখানে থাকা আয়নাগুলো ইলিউশন ক্রিয়েট করছে, তাই এখানে কেউ লুকালে খুঁজে পাওয়া মুশকিল। আবার বস্কো এবং জুন একটা রুম পায় যেটা একদমই সাধারণ, জাস্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে, তাই বলা চলে তারা কেউই গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পায় না। তাই বিরক্তি কাটাতে তারা সবাই নিজেদের মধ্যে ম্যাজিকের প্রতিযোগিতা শুরু করে। এরই মধ্যে চার্লি নোটিস করে সেখানে জাসপার মিসকিউলিনের একটা ফটো রাখা আছে। জাসপার মূলত লিজেন্ডারি একজন ম্যাজিশিয়ান ছিল। বিশ্বযুদ্ধের সময়ে সে ম্যাজিকের মাধ্যমে নাজিদের ভ্যানিশ করে শত্রুদের থেকে আড়াল করত। এমনকি সে ফেক শহর, ফেক যুদ্ধের ট্যাঙ্কেরও ইলিউশন ক্রিয়েট করতে পারত। চার্লি কৌতূহলবশত জাসপারের ফটোর ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং সেখানে বেশ কিছু কাগজ পেয়ে যায়। এই কাগজগুলো মূলত নাজি বাহিনীর আমলনামা। বিশ্বযুদ্ধের পরে নাজি বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছিল তখন ভেরোনিকার বাবা মিস্টার ভ্যান্ডারবার্গ নাজিদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে পালানোতে এবং শেল্টার দিয়ে হেল্প করত, আর এভাবেই সে প্রচুর টাকা কামিয়ে ধনী হয়ে গিয়েছিল। আর এইসব কাগজগুলো দেখার পরে ব্র্যাডলি বলে আই কমিউনিটি হয়তো তাদের কাছে এটাই চায় তারা যেন ভেরোনিকা এবং তার ফ্যামিলির মুখোশ খুলে দেয়। এছাড়া বস্কো অনলাইনে পুরনো নিউজ বের করে দেখে 15 বছর আগে ভেরোনিকার মা সুইসাইড করে মারা গিয়েছিল, আর সেই সুইসাইডের কারণ এখনো একটা রহস্য। তো এতক্ষণ তারা আলোচনা করছিল, আর এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা কেউ কেউ উল্টা ঘরে পালিয়ে, কেউ কেউ গোলকধাঁধার ঘরে ঢুকে, আর কেউ কেউ ফিজিক্যালি ফাইট করে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করে। ব্র্যাডলি পুলিশকে ধোঁকা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি চালিয়ে দেয়। এক পর্যায়ে জুন, ম্যারিট এবং জ্যাক বাদে সবাই সিক্রেটলি টানেল দিয়ে বেরিয়ে আসার সুযোগ পায়। শুধু ওরা 3 জনই পুলিশের হাতে ধরা পড়ে যায়। এদিকে টানেলের ভেতরে এসে ব্র্যাডলির অবস্থা খারাপ হয়ে যায়। সবাই ব্র্যাডলিকে হেল্প করতে চাইলে সে বলে যে তার সময় শেষ। এখানে আসার আগেই সে বুঝতে পেরেছিল এটাই তার লাইফের লাস্ট ম্যাজিক ট্রিক হতে চলেছে, তাই সে সবাইকে এখান থেকে চলে যেতে বলে এবং ভেরোনিকার মুখোশ খুলে দিতে বলে। পরিস্থিতি বিবেচনায় অনেক কষ্ট পেলেও সবাই ব্র্যাডলিকে রেখেই বেরিয়ে যায়। এদিকে থানায় ধরে আনার পরে ম্যারিটের সাথে ভেরোনিকা দেখা করে। ভেরোনিকা ম্যারিটদের ম্যাজিক নিয়ে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে। ভেরোনিকা জানায় তার বাবারও ম্যাজিকের উপরে ঝোঁক ছিল। সে একটা রুমাল দিয়ে প্রায় ম্যাজিক দেখাতো। সে চোখের পলকে রুমালটা গায়েব করে দিতে পারত। তবে এসব ট্রিক্স ভেরোনিকার কাছে ফালতু লাগে। তো ম্যারিট ভেরোনিকার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে কথাবার্তা শুরু করে। ভেরোনিকার বাবার কাজের মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেই জের ধরেই ভেরোনিকার মা সুইসাইড করে।
এর প্রায় সপ্তাহখানেক পরেই কাজের মহিলার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ফলে কাজের মহিলা এবং তার ছেলে মারা যায়। ম্যারিট অভিযোগ দিয়ে বলে এই হত্যাকাণ্ডটা ভেরোনিকাই করিয়েছিল। তবে সত্যি কথা সবাই হজম করার ক্ষমতা রাখে না। এই জন্য ভেরোনিকা আর কথা না বাড়িয়ে সেল থেকে বেরিয়ে যায় এবং অফিসারদের সাথে কথাবার্তা শুরু করে। এদিকে ম্যারিটের টিমের বাকিরা এই তিনজনকে উদ্ধারের প্ল্যান করছিল, কিন্তু পুলিশ তাদের চেহারা দেখে ফেলেছে, তাই তারা থানায় আসলেই ধরা পড়ে যাবে। এই জন্য তারা তাদের হর্সম্যান টিমের আরেক সদস্য লুলাকে পাঠিয়ে দেয়। লুলা জ্যাক, ম্যারিট এবং জুনকে উদ্ধার করতে বৃদ্ধা মহিলার কস্টিউম পরে থানায় চলে আসে। সে ইচ্ছা করে অপরাধ করেছে যাতে পুলিশ তাকে ধরে আনে। থানায় স্টাফ রুমে সে প্রথমেই জুনকে দেখতে পায়। এরপরে ভেতরে গিয়ে সে দুটো সেলে আলাদাভাবে ম্যারিট এবং জ্যাককেও দেখতে পায়। তখন সে পুলিশ স্টাফের সাথে আছাড় খেয়ে পড়ে যাওয়ার ভান করে এবং নিজের ফেক হাতটা এমনভাবে ধরে দেখে মনে হয় তার হাতটা ভেঙে গিয়েছে। এটা দেখে স্টাফ আতঙ্কে অফিসারকে ডাকতে দৌড় দেয়। এই সুযোগে লুলা নাকের ভেতরে লুকিয়ে রাখা একটা পিন বের করে জ্যাকের সেলের লক খুলে ফেলে। এরপরে ভেতরে ঢুকে সে জ্যাকের হাতের হ্যান্ডক্যাফও খুলে দেয়। তারপরে তারা ম্যারিটকেও মুক্ত করে, কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র 3 জন পালিয়ে আসতে পারে। আর বাকিদের পালানোর জন্য ব্যাকআপ দিতে গিয়ে ম্যারিট আবারও পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে তাদের নেক্সট প্ল্যানের জন্য ম্যারিটকে তেমন প্রয়োজন নেই। তাছাড়া তাদের ভরসা আছে ম্যারিট ঠিক পুলিশকে ধোঁকা দিয়ে বেরিয়ে আসতে পারবে। তাই তারা নেক্সট প্ল্যান জেনারেট করতে কাজে লেগে পড়ে। ভেরোনিকার নেক্সট শিডিউল হলো আবুধাবিতে সে কার রেসের ময়দানে যাবে, কারণ তার কোম্পানির একটা কার রেসিং টিমও রয়েছে। সেই টিমকে রিপ্রেজেন্ট করার জন্যই ভেরোনিকা সেখানেই থাকবে। তাই তারা এবার আবুধাবিতে যাওয়ার প্রস্তুতি নেয়। আবুধাবিতে গিয়ে তারা অ্যানাউন্সমেন্ট করে 4 হর্সম্যান প্রায় 10 বছর পরে আবারও স্টেজ শো করবে। তাদের সাথে যেহেতু ম্যারিট ছিল না, তাই ড্যানি, জ্যাক, হেনলি এবং লুলা এই 4 জন মিলে পারফর্ম করবে। পাশাপাশি ড্যানি ঘোষণা করে দেয় আজকে রাতের শো এর পরে তারা হার্ট ডায়মন্ডটা আসল মালিকের হাতে তুলে দেবে। ঘোষণা শুনে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। ড্যানির ঘোষণা শুনে ভেরোনিকা তাদেরকে ফোন করে এবং প্রপোজাল দেয় তারা ভেরোনিকাকে ডায়মন্ডটা ফিরিয়ে দেবে, বিনিময়ে ভেরোনিকা ম্যারিটকে তাদের কাছে ফিরিয়ে দেবে। তো ম্যারিটকে উদ্ধার করতে তারা ভেরোনিকার কথা মেনে নেয়। এরপর রাতে ভেরোনিকা কার রেসিং ময়দানে এসে প্রথমে তার টিমের মোটর রেসের কারটার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ততক্ষণে হর্সম্যানরাও সেখানে চলে এসেছিল। তারা ভেরোনিকাকে আসল ডায়মন্ডটা দিয়ে দেয়। ভেরোনিকা এক্সপার্টকে দিয়ে চেক করিয়ে নেয় এটা আসল ডায়মন্ড কিনা। এটা আসল ডায়মন্ড হওয়ায় ভেরোনিকা ম্যারিটকে এনে তার সঙ্গীদের কাছে ফিরিয়ে দেয়। এরই মধ্যে চার্লি এবং বস্কো রিপোর্টার সেজে গার্ডদের ফাঁকি দিয়ে রেসিং কারের কাছে চলে আসে। বস্কো দ্রুত রেসিং স্যুট পরে রেডি হয়ে আচমকা গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হর্সম্যানদের দেখে ভেরোনিকা আবারও ক্ষেপে যায়। হর্সম্যানরা এখানে আগে থেকেই নিজেদের পালানোর ট্রিক্স করে রেখেছিল। তারা 5 জন যে জায়গায় দাঁড়িয়েছিল সেই মেঝেটা ভেঙে তারা নিচে চলে যায়। এখান থেকে তাদের বাইরে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় তারা একটা কাচের ভল্টে আটকা পড়েছে। তাদের ট্রিক্স বদলে গেল কিভাবে এটা ভেবেই তারা বিস্মিত হয়ে যায়। এ সময় ভেরোনিকা তাদের সামনে এসে বলে সে জানতো হর্সম্যানরা এরকমই প্ল্যান করে রেখেছে, তাই সে প্ল্যানটা নিজের মতো বদলে নিয়ে হর্সম্যানদের ফাঁদেই তাদেরকে ফেলে দিয়েছে। ভেরোনিকা ইশারা করতেই উপর থেকে ভল্টের ভেতরে বালু পড়তে শুরু করে। একসময় বালুতে পুরো ভল্ট ভরে গেলে ওরা 5 জনই মারা যাবে। ওদের মরতে রেখে ভেরোনিকা ডায়মন্ড নিয়ে বেরিয়ে যায়। এরপরে নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। গাড়িতে করে যাওয়ার সময়ে ভেরোনিকার কাছে আবারও সেই আননোন নাম্বার থেকে ফোন আসে এবং তাকে হার্ট ডায়মন্ডটা রাখার ভল্টে আসতে বলে। সেখানে গিয়ে ভেরোনিকা লোকটার হাতে ডায়মন্ডটা তুলে দেবে, আর লোকটার কাছে থাকা ভেরোনিকার খুনের প্রমাণগুলো সে ভেরোনিকাকে দিয়ে দিবে। তো ভেরোনিকাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে বস্কো বেশিক্ষণ গাড়ি নিয়ে পালাতে পারে না। এক পর্যায়ে সে পুলিশ এবং ভেরোনিকার গার্ডদের হাতে ধরা পড়ে যায়। তবে ওরাও বস্কোকে বেশিক্ষণ আটক রাখতে পারে না। বস্কোকে জিপে করে নিয়ে যাওয়ার সময়ে সে নিজের ম্যাজিক্যাল ট্রিক্স খাটিয়ে হাতের হ্যান্ডক্যাফ খুলে ফেলে। এরপরে একাই ওদের সাথে ফাইট করে ওদেরকে আটকে রেখে নিজে মুক্ত হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে হর্সম্যানরা ভল্ট থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা খেয়াল করে উপর দিয়ে পানির পাইপ গিয়েছে, তাই জ্যাক নিজের বেল্ট ছুঁড়ে মেরে ট্রিক্স খাটিয়ে পানির পাইপ ভেঙে ফেলে। এতে তাদের ভল্টটা পানিতে ভরে উঠতে শুরু করে। হেনলির হাতে একটা ডায়মন্ডের আংটি ছিল। ডায়মন্ড দিয়ে তো কাঁচ কাটা যায়, এই জন্য হেনলি পানির নিচে ডুব দিয়ে কাঁচে বারবার আঘাত করে ক্র্যাক তৈরি করে। এভাবে এক পর্যায়ে তারা কাঁচের দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এদিকে ভেরোনিকা কিছুক্ষণ পরে ডায়মন্ড রাখার ভল্টে পৌঁছে যায়। ভেতরে ঢোকার আগে সে ভল্টের সামনে পাহারাদার গার্ডদের গানটা নিয়ে নেয়। ভেতরে ঢুকে সে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভেরোনিকা বুঝতে পারে এটাই সে যে তাকে আননোন নাম্বার থেকে ফোন করে। ভেরোনিকা তার কাছে এভিডেন্সগুলো চাইতেই সে আড়াল থেকে বেরিয়ে ভেরোনিকার সামনে আসে এবং বলে আমি নিজেই প্রমাণ।
ভেরোনিকা বিস্মিত হয়ে দেখে এটা তো চার্লি। চার্লি একটা রুমালের ম্যাজিক দেখিয়ে বিশ্বাস করায় সেই ভেরোনিকার বাবার আরেকটা ছেলে, মানে ভেরোনিকার সৎ ভাই আর কি। ভেরোনিকা চার্লি এবং তার মাকে 15 বছর আগে গাড়ি ব্রেক ফেল করিয়ে হত্যার চেষ্টা করেছিল। সে এতদিন জানতো চার্লি মারা গিয়েছে, তবে সেই দুর্ঘটনায় চার্লি বেঁচে যায়। ভেরোনিকা এখানে চার্লির সাথে কোনো আর্গুমেন্টে না গিয়ে তার হাতে হার্ড ডায়মন্ডটা তুলে দেয়। চার্লি ডায়মন্ডটা নিয়ে চলেই যাচ্ছিল, তখন আচমকা ভেরোনিকা তাকে গুলি চালিয়ে দেয়। চার্লিও গুলি খেয়ে মেঝেতে পড়ে যায়। ভেরোনিকা ডায়মন্ডটা নিতে গিয়ে দেখে চার্লি আবারও উঠে বসেছে, অর্থাৎ বুলেটে তার কিছুই হয়নি। তখন ভেরোনিকা আরো কয়েকটা গুলি চালায়, কিন্তু একটাও চার্লির গায়ে লাগে না। ভেরোনিকা এবার বিস্মিত হয়ে যায়, তবে তাকে আরো অবাক করে দিয়ে একটা পর্দা উঠে যায় এবং সে নিজেকে স্টেজ শোতে আবিষ্কার করে। আসলে সে তো ছিল ভল্টের ভেতরে, তাহলে এই স্টেজ শো এর মাঝে সে কিভাবে আসলো? আসলে ভেরোনিকা যখন হর্সম্যানদের বন্দি করে ডায়মন্ডটা নিয়ে গাড়িতে উঠে, তখন গাড়িটা চার্লি ড্রাইভ করছিল। ভেরোনিকা অতি উত্তেজনায় সেটা খেয়ালই করেনি। এরপরে সুযোগ বুঝে চার্লি গাড়িটা একটা কন্টেনার গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়, আর ভেতরে এমন ইলিউশন ক্রিয়েট করে যাতে দেখে মনে হয় এটা হার্ড ডায়মন্ডের ভোল্ট। তারপরে গাড়িটা এই স্টেজে নিয়ে আসা হয়, যাতে সবার সামনে ভেরোনিকার আসল রূপটা দেখানো যায়। তো এই স্টেজ শোটার হোস্ট ছিল চার্লি। চার্লি তার দুই বন্ধু বস্কো এবং জুনকে অডিয়েন্সের সামনে পরিচয় করিয়ে দেয়। এছাড়া সে সার্বিক সহযোগিতার জন্য হর্সম্যানদেরকেও স্টেজে ডেকে ধন্যবাদ জানায়। তারপরে সে সবার সামনে এক্সপোজ করে মিস্টার ভ্যান্ডারবার্গের দুজন সন্তান ছিল, একজন হলো ভেরোনিকা এবং আরেকজন চার্লি। চার্লি ছোট থাকতেই ভেরোনিকা থেকে হত্যার চেষ্টা করেছিল, যাতে সে একাই সব সম্পত্তি ভোগ করতে পারে। তবে সৌভাগ্যবশত চার্লি বেঁচে যায় এবং ভেরোনিকার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। আর হর্সম্যানদের কাছে আই কমিউনিটির নামে ইনভাইটেশন কার্ডটা চার্লি পাঠিয়েছিল, কারণ তার একার পক্ষে ভেরোনিকাকে শাস্তি দেওয়া সম্ভব ছিল না। আর সেই ফ্রান্সের প্রাসাদের সবকিছুও চার্লি সেট আপ করেছিল। জাসপারের ফটোর ভেতরে ভ্যান্ডারবার্গের পারিবারিক কাগজপত্র চার্লি রেখেছিল, যাতে সে ভেরোনিকাকে ফাঁসাতে পারে। তো ভেরোনিকার সব কুকীর্তি ফাঁস করে দেওয়ার পরে খুনের দায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, আর চার্লি হার্ড ডায়মন্ডটার বর্তমান মালিক হয়ে যায়। তবে সে ঘোষণা দিয়ে বলে এইসব ডায়মন্ডের মালিক সে হতে চায় না, এগুলোর আসল মালিক আফ্রিকানরা, যারা অনেক কষ্ট করে এসব ডায়মন্ড উত্তোলন করে। তাই চার্লি ডায়মন্ডটা বিক্রির সমস্ত টাকা আফ্রিকান ডায়মন্ড খনি শ্রমিকদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা করে। চার্লির এই মহানুভবতা দেখে অডিয়েন্সের সবাই উল্লাস করে ওঠে। যাই হোক, এরপরে কয়েকদিন কেটে যায়। চার্লি, বস্কো এবং জুন হর্সম্যানদের সাথে পার্টি করছিল, কারণ সবকিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে। এ সময়ে বাড়িতে একটা পার্সেল আসে। তারা পার্সেল খুলে একটা স্পেশাল বক্স পায়, যেটা খুলতে হলে পাজল সলভ করা লাগবে। জ্যাক পাজল সলভ করে বক্সটা অন করতেই ডেইলানের একটা 3D ভিজুয়াল দেখা যায়। ডেইলান তাদের কাছে শুভকামনা জানিয়ে একটা মেসেজ পাঠিয়েছে। এটা দেখে তারা বেশ অবাক হয়, কারণ তারা তো জানতো ডেইলান রাশিয়ান কারাগারে বন্দী আছে। তবে অ্যাকচুয়ালি ডেইলান অনেক আগেই কারাগার থেকে ভেগে এসেছে। সে একটা মিশনে ছিল, তাই সবাইকে মিথ্যা বলেছিল। ডেইলান মূলত চার্লি, বস্কো এবং জুনকেও আই কমিউনিটিতে ওয়েলকাম জানায়। পাশাপাশি বলে তাদের কাজ এখানেই শেষ হচ্ছে না, বরং তাদের জন্য আরো বড় কাজ সামনে অপেক্ষা করছে। তার মানে বোঝাই যাচ্ছে সামনে এই মুভির পার্ট 4 আসবে, আর সেটা নিশ্চয়ই আরো বেশি ম্যাজিক এবং থ্রিলিং এ ভরপুর হবে। তো আজকের এই অসাধারণ মুভিটার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই কমেন্ট করে আপনার ভালো লাগা জানান। এবং এরকম আরো মুভি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।